সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সবাই আজ গৃহবন্দী। এই বন্দিদশায় থেকেও আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীবৃন্দ যাতে করে ক্ষতিগ্রস্ত না হই, আমরা অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার। তারই অংশ হিসাবে আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে আজকের এই লেসনটি ভালোভাবে দেখবা এবং প্র্যাকটিস করবা বাসায় থেকে। প্রথমত, একতরফা দাখিলা পদ্ধতি ইংলিশে বলা হয় সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে, একটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি, আরেকটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে আধুনিক পদ্ধতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমেই অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রক্ষণ এবং আর্থিক ফলাফল নিরূপণ করে থাকে। তবে অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ এক মালিকানার ব্যবসা প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতির ব্যাপক প্রচলন রয়েছে। একতরফা দাখিলা পদ্ধতি বলতে যদি বলা হয়, একতরফা দাখিলা পদ্ধতি আসলে কি? একতরফা দাখিলা পদ্ধতি যে হিসাব রক্ষণ পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম না মেনে করা হয়ে থাকে সেটাকে একতরফা দাখিলা পদ্ধতি বলা হয়। একতরফা দাখিলা পদ্ধতিকে বিভিন্ন লেখক এটাকে অবৈজ্ঞানিক অসম্পূর্ণ পদ্ধতি হিসাবে আখ্যায়িত করেছে, কেননা এটা নিজস্ব কোনো স্পষ্ট কোনো নিয়ম নীতি নেই। মালিক নিজস্ব পদ্ধতির মাধ্যমে হিসাব সংরক্ষণ করে থাকে। তো একতরফা দাখিলা পদ্ধতিতে সংজ্ঞা করতে গিয়ে একজন লেখক বলেছেন, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ইজ এ ফল্টি, ইনকমপ্লিট, ইনঅ্যাকুরেট অ্যান্ড নন সায়েন্টিফিক স্টাইল অফ অ্যাকাউন্ট কিপিং। অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি পদ্ধতি মানে একতরফা দাখিলা পদ্ধতিটা হচ্ছে একটা ত্রুটিযুক্ত, অসম্পূর্ণ এবং অশুদ্ধ এবং অবৈজ্ঞানিক একটা পদ্ধতি। হিসাব রক্ষণ পদ্ধতি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। তথাপি ছোট আয়তনের প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে হিসাব রক্ষণ করা হয়ে থাকে, আর্থিক অবস্থার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। আমরা এখন জানব একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র। আমরা একতরফা দাখিলা পদ্ধতি আসলে কোথায় প্রয়োগ করব? আধুনিক যুগে সর্বত্র দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে সঠিক বৈজ্ঞানিক উপায়ে হিসাব নিরীক্ষণ করা হয়ে থাকে। তথাপি সাধারণত ক্ষুদ্র আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান, যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মুদির দোকান, পানের দোকান, রেস্টুরেন্ট, টেইলার্স, লন্ড্রি, ফলের দোকান, হোটেল, এইসব প্রভৃতি প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করে হিসাব সম্পন্ন করা হয়ে থাকে। আমরা অঙ্ক করতে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক করতে যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন আমাদের বের করতে হবে। দ্বিতীয়ত লাভ লোকসান বিবরণী বের করতে হবে। তৃতীয়ত প্রতিষ্ঠানের বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণী বের করতে হবে। এখন আসি আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বলতে আসলে আমরা কি বুঝি। প্রারম্ভিক অর্থ হচ্ছে যে শুরু, মানে শুরুতে কত মূলধন আমাদের রয়েছে। সমাপনী অর্থ হচ্ছে শেষ। সমাপনী মূলধন মানে আমাদের সমাপনীতে বছরের শেষে কত মূলধন রয়েছে। তো আমি আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটি অঙ্ককে আমরা এখানে দেখতে পারি। প্রথমত আমরা একটু দেখে নিব যে আমরা একটা অঙ্ক করতে গেলে আমাদের কি কি লাগে। প্রথমে অঙ্কটি এভাবে দেওয়া থাকবে যে প্রথমত দেওয়া আছে কি
জনাব হাসান একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকেন। নিম্নে খতিয়ান উদ্ধৃতিগুলো দেওয়া হলো। তাহলে দেওয়া থাকবে, অঙ্কটা এইভাবে দেওয়া থাকবে। প্রথমত হচ্ছে যে বিবরণ, তারপর হচ্ছে যে বিবরণ দেওয়া থাকবে, তারপর হচ্ছে যে শুরুর তারিখ, অর্থাৎ জানুয়ারির 1, 2020 সালে কত এবং 31/12/2020 মানে ডিসেম্বরে 2020 সালে কত। দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রথমে নগদ তহবিল, একজন জনাব হাসানের নগদ তহবিল কত আছে, 20,000 টাকা আছে। 20,000 টাকা নগদ তহবিল বছরের শুরুতে আছে, বছরের শেষে কত টাকা আছে, 25,000 টাকা আছে। এইভাবে মজুদ পণ্য বছরের শুরুতে 25,000 টাকা, বছরের শেষে আছে 35,000 টাকা। বিনিয়োগ আছে 10% বিনিয়োগ, বছরের শুরুতে নাই, বছরের শেষে আমরা গিয়ে পেয়েছি 50,000 টাকা বিনিয়োগ আছে। প্রাপ্য হিসাব বছরের শুরুতে 20,000 টাকা, বছরের শুরুতে 20,000 টাকা, বছরের শুরুতে 30,000 টাকা, বছরের শেষে 20,000 টাকা। দালান কোটা বছরের শুরুতে আছে 80,000 টাকা, বছরের শেষে নাই। আসবাবপত্র বছরের শুরুতে 20,000 টাকা, বছরের শেষে নাই। প্রতি হিসাব বছরের শুরুতে আছে 18,000 টাকা, বছরের শেষে 15,000 টাকা। তো এই হলো আমাদের জনাব হাসানের একটা ব্যবসা প্রতিষ্ঠানের খতিয়ানের উদ্ধৃতিগুলো দেওয়া আছে। আমরা এখানে লক্ষ্য করি যে এখানে তার সম্পদ এবং দায় দেওয়া আছে। সম্পদ কোনগুলো আমরা জানি যে নগদ তহবিল সম্পদ, মজুদ পণ্য সম্পদ, বিনিয়োগ সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, দালান কোটা সম্পদ, আসবাবপত্র সম্পদ, প্রতি হিসাব দায়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে সে তার সম্পদ এবং দায়ের একটা বিবরণ দেওয়া আছে। তো এখন নিচে আরও কিছু তথ্যাবলী দেওয়া আছে, যেমন বলা হচ্ছে মিস্টার হাসান নিজ প্রয়োজনে ব্যবসা হতে 10,000 টাকা নগদ এবং 5,000 টাকার পণ্য উত্তোলন করেছেন। তিনি বছরে ব্যবসা নিজের ব্যবসা থেকে সে নগদ টাকা 10,000 টাকা এবং হচ্ছে পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা। অন্যান্য তথ্যাবলীর মধ্যে দেওয়া আছে যে তিনি প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়। আমরা যেখানে প্রাপ্য হিসাব দেওয়া আছে ওই বছরের শুরুতে 30,000 টাকা, বছরের শেষে 20,000 টাকা। এখান থেকে তিনি 2,000 টাকা আদায়যোগ্য নয়, মানে 2,000 টাকা সে আদায় করতে পারবে না, অর্থাৎ তার যে কাস্টমার 2,000 টাকা তাকে দিচ্ছে না। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। তারপর বলা আছে বকেয়া বেতন 5,000 টাকা, অগ্রিম ভাড়া 2,000 টাকা, দালান কোটার উপর 10% হারে অবচয় ধরতে হবে। এই হলো আমাদের অঙ্ক। এখন বলা হচ্ছে যে আমাদের কি করতে হবে, বলা হচ্ছে যে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। তার মানে প্রথমেই আমরা বলছিলাম যে আমাদের একতরফা দাখিলা পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রথমে জানতে হবে, সেটা হচ্ছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করা। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করার পরবর্তী ধাপে আমরা যাব তার লাভ লোকসান বিবরণী তৈরি করা, তারপরে বৈশ্বিক বিবৃতি তৈরি করা। এই 3টা স্টেপ দেওয়া আছে। প্রথমে আমরা প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন কিভাবে বের করে এটা আমরা জানব। প্রথমে আমরা সম্পদ কোনগুলো, দায় কোনগুলো, এগুলোকে আমরা চিহ্নিত করতে হবে। সম্পদ হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের এই অঙ্কতে সম্পদ কি কি আছে, আমরা এভাবে একটা ফরম্যাট করে নিব। সেটা হচ্ছে যে আমরা প্রথমে এভাবে একটা ফরম্যাট করে নিব, যেমন হচ্ছে যে দায়সমূহ 1/1/2020 মানে 2020 সালের প্রথম তারিখে, জানুয়ারি 1 তারিখ এবং 31/12/2020 মানে ডিসেম্বরের 31 তারিখ। এটা হচ্ছে কোন পাশ, এটা হচ্ছে দায়সমূহ। এই পাশটা দায়সমূহ, এই পাশটা হচ্ছে সম্পত্তি সমূহ দিয়ে এই সেমভাবে আমরা লিখবো যে 1/1/2020 31/12/2020। এখন আমাদের যে করণীয় হচ্ছে যে আমরা প্রথমে সম্পদগুলো এই পাশে বসাই দিব। সম্পত্তির পাশে কি কি আমাদের অঙ্কতে সম্পদ আছে, যেমন আমরা একটু আগে দেখছিলাম যে নগদ তহবিল আছে আমাদের বছরের শুরুতে 20,000 টাকা, বছরের শেষে আছে 25,000 টাকা। তাহলে আমরা বছরের শুরুতে 20,000 টাকা বসাবো, বছরের শেষে 25,000 টাকা বসাবো। এরপর মজুদ পণ্য একটা সম্পদ, তাহলে মজুদ পণ্য সম্পত্তির পাশে আমরা বসাবো 25,000 টাকা এবং বছরের প্রথমে বসাবো 25,000 টাকা, বছরের শেষে বসাবো 35,000 টাকা। বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে আমার এক প্রকার সম্পদ,
আমি কোথাও ইনভেস্ট করেছি, আমি কোথাও বিনিয়োগ করেছি, এটা আমার সম্পদ। আমি কত টাকা বিনিয়োগ করেছি? আমি করেছি 50,000 টাকা বিনিয়োগ। তাহলে আমার এটা বছরের শুরুতে না শেষে? আমার অবশ্যই আমি শেষে বিনিয়োগ করেছি। মাঝামাঝি সময় যেহেতু বিনিয়োগ করেছি, তার মানে শেষের কলামে বসবে, কারণ জানুয়ারি 1 তারিখে হইলে এখানে বসতো। এরপরে হচ্ছে যে বিনিয়োগের পরে প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাব হচ্ছে আমার বছরের শুরুতে আছে 20,000 টাকা, বছরের শুরুতে আছে 30,000 টাকা, বছরের শেষে আছে 20,000 টাকা, এটা বসাই দিব। দালান কোটা, দালান কোটা হচ্ছে আমার বছরের শুরুতে 80,000 টাকা আছে, বছরের শেষে নাই। তাহলে বুঝতে হবে যে বছরের শেষে যেহেতু আমরা ডাকটা আবার দেখতে পারি দালান কোটা, যে বছরের শুরুতে আমরা দেখতে পাই বছরের শুরুতে আছে 80,000 টাকা, বছরের শেষে নাই। তার মানে আমার সম্পদ যেহেতু নিচে কোথাও উল্লেখ নেই, আমি বিক্রি করি নাই, তাহলে এইটাই আমার শেষে চলে যাবে। শুরুতেও বসবে 80,000 টাকা, বছরের শেষেও বসবে 80,000 টাকা। তদ্রুপ আসবাবপত্র বছরের শুরুতে আছে 20,000 টাকা, বছরের শেষে দেওয়া নাই, তাহলে আমার এই 20,000 টাকা এখানে বসাতে হবে, যেহেতু আমি সম্পদ বিক্রি করি নাই। এরপরে আছে আমার প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আসলে একটা দায়। প্রদেয় হিসাব হচ্ছে আমাদের দায়, এই জন্য দায় পাশে প্রদেয় হিসাব বসাবো। প্রদেয় হিসাব বছরের শুরুতে কত টাকা আছে? বছরের শুরুতে আছে 18,000 টাকা, বছরের শেষে আছে 15,000 টাকা। তাহলে এখন আমার করণীয় কি? এখন আমার করণীয়, আমরা জানি প্রারম্ভিক মূলধন বের করতে হলে বছরের শুরুতে যত টাকা, বছরের শুরুতে মোট সম্পদ যত আছে, শুরুর সম্পদ থেকে শুরুর দায় বাদ দেওয়ার পরে আমি পাবো কি? প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা খেয়াল করি, সম্পত্তির পাশে আমরা চলে যাই। 1/1/2020, জানুয়ারি 1 তারিখ 2020-এ আমার মোট সম্পদ আছে, আমি যোগ করে দেখলাম যে মোট সম্পদ আছে 1,75,000 টাকা। কত টাকা? 1,75,000 টাকা আমার মোট সম্পদ আছে। তাহলে আমার বছরের শুরুতে মোট দায় আছে কত? বছরের শুরুতে মোট 1/1/2020 দায় আছে মাত্র 18,000 টাকা। তাহলে আমি দেখি যে এই পাশে 1,75,000, এই পাশে 1,75,000 বসাইছি, এই পাশে 1,75,000 বসাবো। বসে এই 18,000 বিয়োগ করব। কি করব আমরা? 18,000 বিয়োগ করব। তাহলে 1,75,000 থেকে 18,000 বিয়োগ দেওয়ার ফলে আমার কাছে রয়েছে 1,57,000। 1 লক্ষ কত? 1,57,000। তার মানে এটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। মানে হচ্ছে সহজ ভাষায় বললে যে বছরের শুরুতে আমার মোট সম্পদ কত ছিল? বছরের শুরুতে আমার মোট সম্পদ ছিল 1,75,000, সবকিছু যোগ করে। যেমন কি কি যোগ করেছি আমি? নগদ তহবিল, মজুত পণ্য, বিনিয়োগ, প্রাপ্য হিসাব, দালান কোটা, আসবাবপত্র, এই সবগুলো আমি যোগ করে পেয়েছি 1,75,000। আর প্রদেয় হিসাব মানে দায় আছে মাত্র 18,000। তাহলে 1,75,000 থেকে 18,000 বিয়োগ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। সেটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। তাহলে আমাদের এই অঙ্কতে প্রারম্ভিক মূলধন কত রইল? এই অঙ্কতে হচ্ছে 1,57,000 আমার প্রারম্ভিক মূলধন। এখন আসি সমাপনী মূলধন আমরা কিভাবে বের করব? সমাপনী মূলধন বের করতে হলে আমাকে প্রারম্ভিক মূলধনের মধ্যে আমার অঙ্ক করতে হবে। যেমন হচ্ছে প্রথমে আমার সমাপনী মোট সম্পদ কত আছে আমার দেখতে হবে। সমাপনী মোট সম্পদ আমার সবকিছু যোগ করে সমাপনী মোট সম্পদ সবকিছু, যেমন প্রথমে হচ্ছে যে নগদ তহবিল আছে আমার 25,000 টাকা, তারপরে মজুত পণ্য 35,000 টাকা, তারপরে বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা, দালান কোটা 80, দালান আমরা দেখতে পাচ্ছি দালান কোটা 80,000 টাকা, তারপর হচ্ছে যে আসবাবপত্র 20,000 টাকা। এই সবগুলা যোগ দেওয়ার পরে আমার মোট সম্পদ হয়েছে, সমাপনী সম্পদ হয়েছে 2,30,000 টাকা। কত টাকা? 2,30,000 টাকা আমার মোট সম্পদ হয়েছে। এখন সমাপনী মোট সম্পদ আমার 2,30,000 টাকা। তাহলে সমাপনী দায় কত আছে? সমাপনী দায় আছে মাত্র 15,000 টাকা। তাহলে 2,30,000 টাকা থেকে 15,000 টাকা বিয়োগ দিলে আমার থাকতেছে কত? 2,30,000 থেকে 15,000 বিয়োগ দেওয়ার ফলে আমার থাকতেছে 2,15,000 টাকা। তার মানে এই 2,15,000 টাকাই হচ্ছে আমার সমাপনী মূলধন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই আমি কিভাবে প্রারম্ভিক মূলধন বের করলাম। প্রারম্ভিক মূলধন বের করতে হলে আমাকে প্রথমে প্রারম্ভিক কত, মানে বছরের শুরুতে কত মূলধন ছিল সবগুলা যোগ দিব, তারপরে শুরুতে কত দায় ছিল এটা বিয়োগ দেব। দেওয়ার ফলে মোট সম্পদ থেকে মোট দায় বিয়োগ দেওয়ার ফলে যে টাকাটা পেয়েছি আমরা, এটা হচ্ছে
প্রারম্ভিক মূলধন 1,57,000 টাকা। অপরদিকে সমাপনী মূলধন কিভাবে আমরা বের করছি? সমাপনী মোট সম্পদ আমার 2,30,000 টাকা আছে, সমাপনী দায় আছে 15,000 টাকা। তাহলে 2,30,000 থেকে 15,000 বিয়োগ করলাম, তাহলে পেয়ে গেলাম 2,15,000 টাকা। তাহলে আমরা এখন প্রারম্ভিক মূলধনও পেয়ে গেলাম, সমাপনী মূলধনও পেয়ে গেলাম। এখন আমরা লাভ লোকসান বিবরণী একটু দেখব, লাভ লোকসান বিবরণী কিভাবে করতে হয় আর কি। লাভ লোকসান বিবরণী আমরা একটু চেষ্টা করব। লাভ লোকসান বিবরণী করতে হলে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে লাভ লোকসান বিবরণী কেন করা হয় আর কি, এই জিনিসটা আমরা জানতে হবে। প্রথমত লাভ লোকসান বিবরণী হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের এই লাভ লোকসান বিবরণী করার মাধ্যমে আমরা ওই প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি জানতে পারি। প্রকৃতপক্ষে ওই ব্যবসায়ের কত টাকা নিট লাভ হয়েছে, মানে সব কিছু প্লাস মাইনাস করার পর নিট লাভ কত হয়েছে এটা আমরা বের করতে পারি। লাভ লোকসান বিবরণীটা বের করার আগে আমাদের প্রথমে এটার ছকটা সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা 4 কলাম বিশিষ্ট, যেমন বিবরণ টাকা 4 কলাম বিশিষ্ট একটা ছক এঁকে নিব। বিবরণ টাকা, আর এই পাশে দিব ডেবিট, এই পাশে দিব ক্রেডিট। এটা যেহেতু একটা অবৈজ্ঞানিক পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি, সেক্ষেত্রে লাভ লোকসান বিবরণীতে একটু বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এই যে ডেবিট পাশ যখন আমরা করতে যাব, ডেবিট পাশে প্রথমেই আমরা ওই যে ইতিপূর্বে যে আমরা প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন বের করেছি, ওইখান থেকে প্রারম্ভিক মূলধনটা ডেবিট পাশে বসাতে হবে আর ক্রেডিট পাশে বসাতে হবে সমাপনী মূলধনটা। বুঝতে পারছি আমরা? তাহলে প্রারম্ভিক মূলধন আমরা বসাবো এখানে যত টাকা হয়। তারপরে হচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ডেবিট পাশে যাবতীয় ব্যয়গুলা, মানে প্রতিষ্ঠানে কত টাকা ব্যয় হচ্ছে বা ব্যয় হয়েছে এটা আমরা ডেবিট পাশে বসবে, আর কত টাকা আয় হয়েছে এটা হচ্ছে ক্রেডিট পাশে বসবে। আমরা বুঝতে পারছি, ডেবিট পাশে বসবে কত টাকা ব্যয় হয়েছে, ক্রেডিট পাশে বসবে কত টাকা আয় হয়েছে। তো এখন এর আগে আমাদের করে নিতে হবে প্রারম্ভিক মূলধন ডেবিট পাশে বসবে, অতিরিক্ত মূলধন থাকলে ডেবিট পাশে বসবে, মূলধনের সুদ থাকলে ডেবিট পাশে বসাবো, এই ডেবিট পাশে বসাবো, আরও বিভিন্ন খরচ থাকলে এই পাশে বসাবো, মানে সব খরচ মূলধন এই পাশে বসাবো, আর এই পাশে বসাবো সমাপনী মূলধন উত্তোলন। এটা বসানোর পরে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে ক্রেডিট পাশটা সম্পূর্ণ যোগ দিব। এখানে ক্রেডিট পাশটা সম্পূর্ণ যোগ দেওয়া এবং ডেবিট পাশটাও দেখব কোন পাশটা বড়। এখন খেয়াল করতে হবে, যদি ক্রেডিট পাশ ধরলাম আমরা, ক্রেডিট পাশ 2 লাখ টাকায় আসলো যোগ করে, ক্রেডিট পাশ 2 লাখ টাকা আসলো যোগ করে, আর ডেবিট পাশ আসলো 1,50,000 টাকা, তাহলে অবশ্যই ক্রেডিট পাশ বড়। আর ক্রেডিট পাশ মানে হচ্ছে আয় পাশ, তার মানে হচ্ছে আমাদের আয় বেশি। আয় যদি 2 লাখ টাকা হয় আর ব্যয় হচ্ছে, ডেবিট পাশ যেহেতু ব্যয় হচ্ছে 1,50,000 টাকা, তাহলে আমার আয় থেকে ব্যয় বিয়োগ দেওয়ার পরও আমার টাকা থাকে 50,000 টাকা, তার মানে এটা নিট লাভ। এই বিষয়টা আমি আরেকটু বলি, যদি ক্রেডিট পাশটা আমার বড় হয়, ডেবিট পাশটা ছোট হয়, তার মানে আমার প্রতিষ্ঠানের নিট লাভ হয়েছে। আবার উল্টা যদি হয় যে ডেবিট পাশটা 2 লাখ টাকা, ক্রেডিট পাশ 1,50,000 টাকা, তার মানে কি দাঁড়াচ্ছে, ডেবিট পাশ বড়, তার মানে আমার নিট ক্ষতি হয়েছে। তাহলে নিট ক্ষতি নিট লাভ কখন বুঝবো আমরা? তখনই বুঝবো যখন ক্রেডিট পাশটা বড় থাকবে, ডেবিট পাশটা ছোট থাকবে। সেক্ষেত্রে আমরা যেমন আমরা একটু উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিতে পারি। যেমন হচ্ছে যে ধরলাম ক্রেডিট পাশ, এটা ক্রেডিট পাশে 2 লাখ টাকা হয়েছে, আর এই পাশটা পুরোটা যোগ দিয়ে 1.5 লাখ টাকা হয়। তাহলে আমি এখানে নিচে 2 লাখ টাকা বসাবো, আর এখানে 1.5 লাখ হয়েছে, 1.5 লাখ আরও আমার ঘাটতি রয়েছে কত, তাহলে 2 লাখ থেকে আমি 1.5 লাখ বিয়োগ দিলে থাকে 50,000 টাকা, তার মানে ডেবিট পাশে আমার আরও মানে 50,000 টাকা বেশি থাকে। খেয়াল করতে হবে, আমার 2 লাখ টাকা হচ্ছে ক্রেডিট পাশে টোটালটা যোগ দিলাম 2 লাখ, আর ডেবিট পাশ যোগ দিয়ে দেখি যে আমার 1.5 লাখ টাকা, তাহলে আমার বুঝতে হবে আয় বেশি ব্যয় কম, তার মানে কত টাকা আমার লাভ হচ্ছে, নিট লাভ 50,000 টাকা নিট লাভ হচ্ছে।
এটা গেল আমাদের হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানের যে আমার নিট লাভ না নিট লস হইলো, নিট ক্ষতি হইলো, এই জিনিসটা জানার জন্য আমরা এটা দেখতে পারি আর কি। এটার মাধ্যমে করা হবে। এরপরে আছে বৈষয়িক বিবৃতি। বৈষয়িক বিবৃতিটা হচ্ছে যে এটা ব্যালেন্স শিটের মতোই, ব্যালেন্স শিটই বলা হয়, যেহেতু এটা আর্থিক অবস্থার বিবরণী বা বৈষয়িক বিবৃতি, বিশ্ব বিবৃতি একই কথা। এটা একতরফা দাখিলা পদ্ধতিতে এটা দুইভাবে করা যায়। এটা এইভাবে করা যায়, আবার আরেকটা পদ্ধতি হচ্ছে যে আরেকটা পদ্ধতি বৈষয়িক বিবৃতিটা আসলে এইভাবে করা লাগে আর কি। প্রথমে হচ্ছে যে আমরা লিখব বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তাহলে প্রথমে আমরা দিব কি, উপরে আমরা শিরোনাম দিব মিস্টার জনাব হাসানের জনাব হাসানের বৈষয়িক বিবৃতি 2020 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। এরপরে আমরা দিব যে সম্পত্তি সমূহ, তারপর নিচে হচ্ছে মালিকানা সত্ত্ব দায় সমূহ। তাহলে এই কাজটা হচ্ছে সম্পত্তি সমূহ, এখানে যাবতীয় সম্পত্তি, আমার প্রতিষ্ঠানে যত সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো আমরা নিয়ে যোগ করব আর কি। আর মালিকানা সত্ত্ব দায় সমূহ, এখানে প্রথমে হচ্ছে প্রারম্ভিক মূলধন আনতে হবে। এখানে প্রথমে আমাদের হচ্ছে যে প্রারম্ভিক মূলধন আনতে হবে। তো দেন হচ্ছে প্রারম্ভিক মূলধনের সাথে আমাদের যেহেতু আগের অঙ্কতে নিট লাভ হয়েছে, নিট লাভ যোগ করতে হবে, উত্তোলন থাকলে উত্তোলন বিয়োগ করতে হবে। করার পর এরপরে দায় থাকলে দায়টা নিয়ে দেখা যাবে যে মোট সম্পদ আর মোট দায়, আমাদের মালিকানা সত্ত্ব মোট সম্পদ 5 লাখ টাকা যদি হয়, মোট দায় ও মালিকানা সত্ত্ব আমার 5 লাখ টাকা হবে, তাহলে অঙ্ক মিলে যাবে। এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থা, আমাদের একতরফা দাখিলা পদ্ধতি। এটা আসলে তেমন কঠিন কোনো বিষয় না। আমরা যদি নিয়মিত চর্চা করি, প্র্যাকটিস করি বাসায়, তাহলে খুবই সহজ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পারছো। বাসায় প্র্যাকটিস করবা এবং ঘরে থাকবা। যেহেতু তোমরা জানো যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, আমরা একটু সচেতন থাকবো, আমরা নিজে সচেতন থাকবো, অন্যদেরকেও সচেতন থাকার জন্য আমরা বলবো। তো এই আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।